আজকে তোমাদের জন্য একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এই প্র্যাকটিস সেটটা মূলত ক্লাস 12-এর যে থার্ড সেমিস্টার তার সিলেবাসের উপর ভিত্তি করে। এছাড়া এটা অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় যেখানে ভূগোল রিলেটেড কোশ্চেন আসে, WBCS বলো বা আদার্স যে এক্সাম সেট, সেক্ষেত্রেও এই প্র্যাকটিস সেটটা অনেক হেল্পফুল। দেখা যাক প্রথম কি কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনে রয়েছে, বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনারের মত অনুযায়ী উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম দিকে চলনের কারণ ছিল। তো আমরা জানি আলফ্রেড ওয়েগনার, যিনি মহাদেশের সঞ্চালনের ধারণা দিচ্ছে, তিনি মহাদেশগুলো যে চলন তার জন্য দুটো শক্তির কথা উল্লেখ করেছে। একটা হচ্ছে জোয়ারি শক্তি আর একটা হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ টান। এই বৈষম্যমূলক অভিকর্ষজ টানের জন্য মহাদেশগুলো ক্রমশ নিরক্ষরেখার দিকে সরতে থাকে এবং জোয়ারি শক্তির জন্য মহাদেশগুলো ক্রমশ পশ্চিম দিকে সরতে থাকে। তাহলে এইটার যে সঠিক উত্তর হবে জোয়ারি শক্তি। পরের কোশ্চেন বলছে, নিচের শব্দগুচ্ছ থেকে বি সদৃশ্য শব্দটি চিহ্নিত করো। মানে এখানে চারটা থেকে কোনটা আলাদা? হর্ন, সার্ক, ঝুলন্ত উপত্যকা আর এস্কার। আমরা জানি হর্ন, সার্ক, ঝুলন্ত উপত্যকা এগুলো হচ্ছে পাহাড়ের গায়ে লক্ষ্য করা, যেটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। কিন্তু এস্কার যেটা পর্বতের পাদদেশে হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্টি হয়। তাহলে এইখানে বি সাদৃশ্য বললে সঠিক উত্তর হবে ডি। পরের কোশ্চেন, উপযুক্ত বিকল্প দিয়ে শূন্যস্থান পূরণ করো। উচ্চ অক্ষাংশের হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত জলমগ্ন উপত্যকায় কি বলে? তাহলে এটা সঠিক উত্তর হবে উচ্চ অক্ষাংশে হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত জলমগ্ন উপত্যকা, এটা হচ্ছে পিরিয়ড। নরওয়েকে কি বলা হয়? পিরিয়ডের দেশ বলা হয়। তা বলছে, বাস্কেট অব এগ টোপোগ্রাফি এর কথা বললে সাধারণত আমাদের কোন ভূমিরূপের কথা মনে পড়ে? তাহলে বাস্কেট অব এগ টোপোগ্রাফি এটা হচ্ছে ড্রামলিন। ড্রামলিনটাও হিমবাহ ও জলধারার যে মিলিত কার্য তার ফলে গঠিত হয়েছে। যে উল্টানো নৌকার মতো যে ভূমিরূপটা, সেটা হচ্ছে ড্রামলিন, বাস্কেট অফ এগ টোপোগ্রাফি। তারপর বলছে, শ্রীলঙ্কায় ক্রিকেট ম্যাচ চলাকালীন প্রায়ই বিকেলের দিকে বৃষ্টির জন্য খেলায় বিঘ্ন ঘটে। এটি কী ধরনের বৃষ্টিপাত? তাহলে শ্রীলঙ্কা জানি আমরা নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি রয়েছে এবং নিরক্ষীয় অঞ্চলে প্রায় বিকেলের দিকে বৃষ্টিপাত হয়, যেটাকে 4 o'clock বলে। এই যে 4 o'clock বৃষ্টি, এটাকে আমরা কি জানি যে এটা পরিচলন বৃষ্টির একটা বৈশিষ্ট্য, পরিচলন যে বৃষ্টিপাত তার একটা বৈশিষ্ট্য। আর শৈলক্ষেপ বৃষ্টিপাতটা হচ্ছে পাহাড়ের গায়ে যখন যে মেঘ রাশি যখন ধাক্কা খেয়ে বৃষ্টিপাত ঘটেছে, সেটা হচ্ছে শৈলক্ষেপ। ভারতে এই শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়ে থাকে। আর এখানে শ্রীলঙ্কায় জানতে চেয়েছি, শ্রীলঙ্কায় যে বিকেলে বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে পরিচলন। পরের কোশ্চেন, নিচের কোন প্রকার মেঘ থেকে অবিরত ভারী বৃষ্টিপাত হয়ে থাকে? তাহলে একটা জিনিস দেখবে, যদি ভারী বৃষ্টি এর কথা বলে মেঘ থেকে অবিরত ভারী বৃষ্টি, তাহলে ভারী বৃষ্টি এটা নিম্বাস বা নিম্ব এই কথাটার দ্বারা বোঝানো হয়ে থাকে। আর অল্টো দ্বারা উচ্চতাকে বোঝানো হয়ে থাকে। তাহলে ভারী বৃষ্টিপাত এটা যদি বলে তাহলে এটা হবে নিম্ব স্ট্র্যাটাস, কারণ এই অপশানটাতেই রয়েছে একমাত্র নিম্ব কথাটা যুক্ত রয়েছে। ঠিক আছে, অল্টোর দ্বারা উচ্চতা বোঝানো হয়। তাহলে 6-এরটা সঠিক উত্তর হচ্ছে এ। দ্বিতীয় কোশ্চেন, পরের কোশ্চেন দেখছি কি বলছে, সামুদ্রিক সম্পদের অন্যতম প্রধান সঞ্চয়স্থল। সমুদ্রে যে খনিজ সম্পদ বা মাছ যেগুলো সামুদ্রিক সম্পদ, সেই সমস্তগুলো পাওয়া যায় মহীসোপান অঞ্চলে। এটা সঠিক উত্তর হচ্ছে মহীসোপান। পরে বলছে, নিচের কোন তথ্যটি সঠিক নয়? পৃথিবীতে যত মাছ ধরা হয় তার অধিকাংশ সামুদ্রিক মাছ। সিউইড সিউইড খাদ্য হিসেবে দ্রুত জনপ্রিয়। যে সিউইড হচ্ছে সমুদ্রে যে আগাছা জাতীয় যে গাছ, সেগুলোকে আমরা সিউইড হিসেবে পরিচিত। ক্ষুদ্রাকার ক্রিল হচ্ছে চিংড়ি জাতীয় যে মাছ, সেগুলো ক্রিল বলে, খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। সামুদ্রিক খাদ্যের উপর মানুষের নির্ভরশীলতা দ্রুত কমছে। তাহলে এ, বি আর সি দেখো সমুদ্রের উপর যে নির্ভরশীলতা সেটার কথা বলছে, কিন্তু ডিতে বলছে সামুদ্রিক খাদ্যের উপর মানুষের নির্ভরশীলতা দ্রুত কমছে। তাহলে এখানে জানতে সঠিক নয় কোনটা, তাহলে এটা সঠিক উত্তর হবে ডি। তাহলে এই যে নয় দিয়ে কোশ্চেনগুলো কিন্তু তোমরা কিন্তু ভালো করে খেয়াল রাখবে, কোনটা নয় বলছে বা সঠিক বলছে, এই কিন্তু কোশ্চেনগুলো কিন্তু অনেক কনফিউজিং হয়।
পরের কোশ্চেন বলছে নিচের কোনটি আমরা একটি চুন জাতীয় সিন্ধুকর্দের উদাহরণ। চুন জাতীয় সিন্ধুকর যদি বলে এটা হচ্ছে গ্লোবিজারিনা। গ্লোবিজারিনা একটা হচ্ছে সিন্ধুকর, চুন জাতীয় সিন্ধুকর্দের উদাহরণ। টেরোপড এটাও হচ্ছে চুন জাতীয় সিন্ধুকর্দের উদাহরণ। এখানে যদি এগুলো যদি এইখানের মধ্যে যদি গ্লোবিজারিনা না দিয়ে টেরোপড দিত তাহলে টেরোপডটা উত্তর হতো, কারণ ওইটাও হচ্ছে চুন জাতীয় সিন্ধুকর্দের উদাহরণ। পরে বলছে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বহু সংখ্যক বিভিন্ন প্রজাতির জীবের একত্রে সমাবেশকে কি বলে? পারস্পরিক সহযোগিতা বহু সংখ্যক বিভিন্ন প্রজাতির যে জীবের একত্রে সমাবেশ এটাকে বলে বায়োডাইভার্সিটি। এটা সঠিক উত্তর হচ্ছে ডি। পরে একটা বিবৃতি দিয়েছে সমুদ্র পৃষ্ঠের প্রায় 1 কিমি গভীরে জলরাশির উষ্ণতার পার্থক্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এটা হচ্ছে সঠিক। 2 স্তরের উষ্ণতার পার্থক্য 20 ডিগ্রি সেলসিয়াস হলে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়। তাহলে এটাও সঠিক, আর মানে এটাও সঠিক আর আরটাও হচ্ছে সঠিক। আর গভীরতা 1 কিমি বৃদ্ধিতে উষ্ণতারও কিন্তু যে 20 ডিগ্রির পার্থক্য হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। এ হচ্ছে আর এর দুটোই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। সঠিক উত্তর হচ্ছে এরটা। পরে বলছে নিচের কোন চিত্রটির মাধ্যমে জীবমণ্ডলকে সঠিকভাবে প্রকাশ করায়? জীবমণ্ডল আমরা জানি বায়ুমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডল রয়েছে, শিলামণ্ডল, কিন্তু সমগ্র বায়ুমণ্ডলের মধ্যে জীব থাকে না, কিছু অংশে জীব থাকে। শিলামণ্ডলেরও কিছু অংশে জীব থাকে আর বায়ুমণ্ডলেরও কিছু অংশে জীব থাকে। তাহলে এই যে ডায়াগ্রামটা দেখো সঠিক রয়েছে। এখানে বায়ুমণ্ডলের কিছু অংশ নিয়েছে, শিলা শিলামণ্ডলের কিছু অংশ নিয়েছে আর বায়ুমণ্ডলের কিছু অংশ নিয়েছে। এই কিছু কিছু অংশ নিয়ে কি হচ্ছে? জীবমণ্ডল গঠিত হচ্ছে। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে সি। বলছে নিচের কোন জীবমণ্ডলের কোনটি জীবমণ্ডলের বৈশিষ্ট্য নয় বলেছে। ঠিক আছে, উন্মুক্ত প্রণালী, জীবন্ত প্রণালী, পারস্পরিক আন্তঃসম্পর্ক আর হচ্ছে শক্তি স্থিতিবস্থা। তো আমরা জানি যে জীবমণ্ডল একটা উন্মুক্ত প্রণালী, জীবন্ত প্রণালী এবং পরস্পরের মধ্যে একটা সম্পর্ক লক্ষ্য করা যায়, কিন্তু শক্তি কোনো রকম স্থিতিবস্থা লক্ষ্য করা যায় না। তাহলে এইটা হচ্ছে যে নয় বলেছে, বৈশিষ্ট্য নয়, তাহলে শক্তি স্থিতিবস্থা এটা কিন্তু বৈশিষ্ট্য নয়, তাহলে কেবল হচ্ছে 4 সঠিক, কেবল হচ্ছে 4 সঠিক হবে, সি এরটা উত্তর হবে। এটা লিন্ডেম্যানের সূত্র নিয়ে 10% সূত্র, যে একটা মানে পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে যেন শক্তি স্থানান্তর, তাহলে 10% করে শক্তিটা কমে যায়। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু শক্তি স্থিতিবস্থা, শক্তিটা যে স্থির থাকে সেরকম কিন্তু নয়। তাহলে এটার যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে সি। তারপর যে সবুজ উদ্ভিদ, ঘাস ফড়িং, তারপরে এখানে ড্যাশ দিয়ে রয়েছে, তারপর সাপ আর ঈগল। মানে আমরা জানি ঘাস ফড়িং সবুজ উদ্ভিদকে খায়, ব্যাঙ হচ্ছে ঘাস ফড়িংকে খায়, সাপ আবার ব্যাঙকে খায়, আবার ঈগল হচ্ছে সাপকে খায়। তাহলে এটা এই জায়গাটা যে সঠিক, যে শিকারী খাদ্য শৃঙ্খলের যে সঠিক যে এখানে ড্যাশটা হবে সেটা হচ্ছে ব্যাঙ। তারপরে কি বলছে? তা বলছে একটি পুষ্টি স্তরের সঠিক ক্রম। তো পুষ্টি স্তরের সঠিক ক্রমে প্রথমেই জানি উৎপাদক থাকে, উৎপাদক, উৎপাদকের পর আমরা যেটা জানি উৎপাদকের পর কে থাকে, এটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক থাকবে, তারপরে দ্বিতীয় শ্রেণীর খাদক, তারপরে আসবে আমাদের তৃতীয় শ্রেণীর খাদক, তারপরে হচ্ছে সর্বভুক, তারপরে হচ্ছে বিয়োজক। তাহলে এই এই যে সিকোয়েন্সটা এটা একমাত্র এ অপশানটাই রয়েছে, উৎপাদক থেকে শুরু হয়েছে এবং বিয়োজকে শেষ হচ্ছে। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে এ। তো মানচিত্র থেকে এখানে একটা কোশ্চেন দিয়েছে, ওই প্রদত্ত চিহ্নিত অঞ্চলটি কী ধরনের জনঘনত্বযুক্ত অঞ্চলের অন্তর্গত করা হয়েছে? মানে এই যে জায়গাটা, এই জায়গাটা কোন জায়গাটা? ভারতের রাজস্থান। রাজস্থানে কি জানি জনসংখ্যা খুবই কম, তাহলে এইখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে অতি নিবিড়, মাঝারি, নিবিড় আর বিরল। তাহলে এই রাজস্থান অঞ্চলে জনসংখ্যা কম থাকার জন্য এটা সঠিক উত্তর হচ্ছে বিরল জনঘনত্বযুক্ত অঞ্চল। পরে বলছে ভারতের সর্বশেষ জনগণনা করা হয়েছিল কত সালে? এটা হচ্ছে 2011 সালে সর্বশেষ যে জনগণনা হয়েছিল। 2021-এ হওয়ার কথা ছিল কিন্তু কোভিডের জন্য হয়নি। প্রত্যেক 10 বছর অন্তর অন্তর এই জনগণনা হয়ে থাকে। 2011 সালে যে জনগণনা হয়েছিল সেটা হচ্ছে 15তম জনগণনা। তা বলছে আধুনিক
কি হচ্ছে, সরি, জনাধিক্যের ফলাফল হিসেবে নিচের কোনটি সঠিক নয়, মানে যদি জনসংখ্যা খুব বেশি হয় তাহলে তার জন্য কোনটা সঠিক নয়? দারিদ্র্য, অবশ্যই জনসংখ্যা যদি বেশি হয় দারিদ্রতা বৃদ্ধি পায়। শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার অবনতি অবশ্যই হবে। বেকারত্ব হ্রাস, জনসংখ্যা যদি বাড়ে তাহলে বেকারত্ব ক্রমশ বৃদ্ধি পায়, বেকারত্ব হ্রাস পায় না, তাহলে সঠিক নয় বলেছে, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে সি, বেকারত্ব হ্রাস। এটা কিন্তু জনাধিক্যের ফলে সঠিক নয়, জনাধিক্যের ফলে বেকারত্ব ক্রমশ বৃদ্ধি পেয়ে থাকে, হ্রাস নয়, এটা সি উত্তর। তারপর বলছে জন্মহার ও অভিবাসন এবং মৃত্যুহার ও দেশান্তর গমন যখন সমান হয় তখন তাকে কি বলে? মানে জন্মাচ্ছেও মারাও যাচ্ছে, অভিবাসন মানে দেশে আসছে, এবং দেশান্তর মানে দেশ থেকে চলে যাচ্ছে, তাহলে কি হবে? জনসংখ্যাটা শূন্য জনসংখ্যা বৃদ্ধি, এটা হবে সঠিক উত্তর এ। পরে এখানে একটা অনুচ্ছেদ দিয়েছে, যেটা পড়ে আমাদের এই উত্তরগুলো করতে হবে। কি বলছে? উপরের অনুচ্ছেদে যে ধরনের পরিব্রাজনের কথা বলা হয়েছে তা হলো, উপরের অনুচ্ছেদে কোন ধরনের পরিব্রাজনের কথা বলা হয়েছে? তাহলে এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে মরশুমি, মরশুমি পরিব্রাজন। তাহলে এইখানে অপশনের মধ্যে দেখো রয়েছে মরশুমি পরিব্রাজন, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে বি, বিটা। মরশুমি পরিব্রাজন মানে হচ্ছে নির্দিষ্ট ঋতুতে যখন এক স্থানের মানুষ অন্য স্থানে কোনো অর্থ উপার্জনের জন্য যায়, সেটাই হচ্ছে মরশুমি পরিব্রাজন। যেমন ধরো কোনো একটা জায়গায় অধিক ধান চাষ হয় কিন্তু আরেকটা জায়গায় ধান চাষ কম হচ্ছে, তাহলে সেখানে কি হয়? যেখানে ধান চাষ কম হচ্ছে সেখানকার মানুষ ওই যে বেশি যেখানে ধান হচ্ছে সেখানে ধান রোপণ করা বা ধান কাটার জন্য যায়। তাহলে এই যে একটা নির্দিষ্ট সময়ের জন্য যাচ্ছে, এটাই হচ্ছে নির্দিষ্ট মরশুমে, সেটা হচ্ছে মরশুমি পরিব্রাজন। তা বলছে প্রদত্ত কোন বৈশিষ্ট্য গ্রামীণ জনবসতির ক্ষেত্রে প্রযোজ্য নয়? নয় দিয়ে এই সেটটাতে অনেক কোশ্চেন দিয়েছে, নয় বলেছে। গ্রামীণ কোনটার ক্ষেত্রে বসতিকে প্রযোজ্য? জনসাধারণ মূলত দ্বিতীয় আর তৃতীয়, দ্বিতীয় আর তৃতীয় বলতে শিল্প, শিল্প হচ্ছে দ্বিতীয়র মধ্যে পড়ে, তৃতীয় মানে ব্যবসা বাণিজ্য। গ্রামে অতটা শিল্প বা ব্যবসা অতটা লক্ষ্য করা যায় না, তাহলে এটা কিন্তু বৈশিষ্ট্যটা হচ্ছে না। তাহলে এক আমার এর অপশানে রয়েছে আর সি এর অপশানে রয়েছে। আর 2 নম্বর বলছে জনঘনত্ব যথেষ্ট কম, এটা ঠিক। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট অনুন্নত, এটাও ঠিক। অধিবাসীদের আর্থিক অবস্থা যথেষ্ট উন্নত, না, গ্রামের মানুষের আর্থিক অবস্থা ততটা উন্নত হয় না, তাহলে এটা সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে সি, কারণ এখানে প্রযোজ্য নয় বলেছে। 1 আর 4 এই এই দুটো প্রযোজ্য নয়। পরে বলছে মরুদ্যানকে কেন্দ্র করে গড়ে ওঠা বসতিকে কি বলে? মরুদ্যান মানে মরুভূমি অঞ্চলে যদি কোনো একটা জলা জায়গা থাকে যেখানে থেকে জল পাওয়া যায়, সেখানে কোন ধরনের বসতি গড়ে ওঠে? সেটা হচ্ছে বিন্দু বসতি, এটা সঠিক উত্তর। সরি, বিন্দু নয়, আর্দ্র বিন্দু বসতি, এটা সঠিক উত্তর হচ্ছে এ, আর্দ্র বিন্দু বসতি। আর্দ্র মানে জলা জায়গার পাশে যে বসতি গড়ে ওঠে সেটা হচ্ছে আর্দ্র বিন্দু বসতি। পরে কি বলছে? প্রথম পৌর বসতি আর জনসংখ্যা, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী আর চতুর্থ। তাহলে প্রথম শ্রেণীতে যে শহর থাকবে সেখানে জনসংখ্যা বেশি রয়েছে, জনসংখ্যা সবচেয়ে বেশি কোন অপশানে রয়েছে? এটা হচ্ছে বি, তাহলে এখানে একেরটা হচ্ছে বি। একের বি কোথায় রয়েছে? এই অপশানটাতে, এরটাতে। একেরটা বি হবে। দ্বিতীয় শ্রেণী তার থেকে কম হবে, সেটা কি হবে? সি এরটা হবে। তৃতীয় শ্রেণীতে, এই দ্বিতীয় শ্রেণীর থেকে কম জনসংখ্যা, সেটা কোথায় হবে? ডি এরটাতে হবে। আর চতুর্থ শ্রেণী, যেখানে তৃতীয় শ্রেণীর থেকে কম জনসংখ্যা, সেটা হবে এ, তাহলে এর সঠিক উত্তর হচ্ছে এরটা। তারপর বলছে বারাণসী শহরকে তুমি কোন ধরনের শহর হিসেবে অভিহিত করবে? এটা হচ্ছে ধর্মীয় শহর বারাণসী। প্রশাসনিক শহর বললে কলকাতা, নিউ দিল্লি, এগুলো হচ্ছে প্রশাসনিক শহর, ঠিক আছে। তারপর যে নিচের কোন জোড়াটি একটি দ্বৈত শহর নয়? দ্বৈত শহর নয়। বেঙ্গালুরু এটা হচ্ছে দ্বৈত শহর। হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ দ্বৈত শহর। কলকাতা হাওড়া এটা হচ্ছে দ্বৈত শহর, কিন্তু গুয়াহাটি কামাখ্যা এটা কিন্তু দ্বৈত শহর নয়।
নয় বলেছে। ভারতে বয়স লিঙ্গ অনুপাতে সূত্রটি কি? বয়স লিঙ্গ অনুপাত জানি প্রতি 1000 জন পুরুষে যতজন নারী অবস্থান করছে, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে মোট নারী বাই দিয়ে হচ্ছে মোট পুরুষ ইন্টু 1000, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে সি। নিচের কোনটি জলসেচ বলা যায় না? কোনটিকে? বৃষ্টির জলের সাহায্যে কৃষিকাজ, নদীর জলের সাহায্যে কৃষিকাজ, পুকুরের জলের সাহায্যে কৃষিকাজ, নলকূপের জলের সাহায্যে কৃষিকাজ। কোনো একটা নির্দিষ্ট জায়গার জলকে ধরে রেখে বা যেখানে জল থাকে সেটা জলটা যখন চাষের জন্য লাগানো হয় সেটা হচ্ছে জলসেচ। তাহলে নদীর জলকে আমরা চাষের জন্য জলসেচের মাধ্যমে করে থাকি, পুকুরের জলকেও করে থাকি, নলকূপের জলকেও করে থাকি। তাহলে জলসেচ বলা যায় না, এটা হচ্ছে বৃষ্টির জলের সাহায্যে যে কৃষিকাজ, সেটা জলসেচ নয়। এখানে কি বলেছে? নিচের কোন পদ্ধতিতে জলসেচ করলে জলের অপচয় হয় না? তাহলে নিচের কোন পদ্ধতিতে জলসেচ করলে জলের অপচয় হয় না? এটা হচ্ছে, দেখি জুম করা যায়নি, তো এটাই করা গেছে। আচ্ছা, হয়ে যায়। নিচের কোন পদ্ধতিতে জলসেচ করলে জলের অপচয় হয় না? তাহলে নলকূপ সেচ, ফোয়ারা সেচ, বিন্দু পতন সেচ, আর একটা হচ্ছে ক্ষেত সেচ। তাহলে বিন্দু পতন সেচ এটা হবে সঠিক উত্তর। জলের অপচয় হয় না বলেছে, বিন্দু পতনে কি হবে, খুব বিন্দু বিন্দু আকারে জলটা বের হয়ে থাকে। তা বলছে নিচের কোনটি কয়লার উপজাত দ্রব্য? কয়লার উপজাত দ্রব্য হচ্ছে আলকাতরা। আলকাতরা হচ্ছে কয়লার উপজাত দ্রব্য। এশিয়ার বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে কোথায়? এটা হচ্ছে লাম্বা, গুজরাট। গুজরাটের লাম্বাতে গড়ে উঠেছে এশিয়ার বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র। তারপর কি হচ্ছে, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যগুলি সবুজ বিপ্লবের সঙ্গে সম্পর্কিত? আচ্ছা, দেখা যাক যে বিভিন্ন উচ্চ ফলনশীল শস্য বীজ ব্যবহার, মানে উচ্চশীল যে শস্য বীজ এটা ব্যবহার করা হয়েছিল সবুজ বিপ্লবের সময়। তাহলে এক একটা থাকবে, এক এখানেও রয়েছে, এক এখানে রয়েছে, এখানে। তা ডি এর অপশানে কিন্তু এক নেই, তাহলে এটা বাদ চলে গেল। পরে রয়েছে বিভিন্ন শাকসবজি চাষ। শাকসবজি তো চাষ তো হয়নি সবুজ বিপ্লবের সময়, সবুজ বিপ্লবের শস্য বীজ যে সেগুলো করা হয়েছিল। তাহলে দুই কোথায় কোথায় রয়েছে? এইখানে দুই রয়েছে, তাহলে এই অপশানটা বাদ চলে গেল। এ বাদ চলে গেছে, ডি বাদ চলে যায়। রাসায়নিক সারের বহুল প্রয়োগ করা হয়েছিল সবুজ বিপ্লবের সময়। তাহলে তিনের অপশানটা থাকলে তিনের অপশানটা এইখানে রয়েছে, এইখানে নেই, তাহলে এটাও বাদ চলে গেল। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার সেটা, সি। জলসেচের ব্যবস্থায় উন্নত, এটাও সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত। পাহাড়ি অঞ্চলে রাস্তাঘাট নির্মাণ, এটা কিন্তু সবুজ বিপ্লবের সঙ্গে নয়। তাহলে আমার 1, 3 আর হচ্ছে 4, এটা হচ্ছে সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত। সবুজ বিপ্লব আমরা পাঞ্জাব হরিয়ানায় অঞ্চলে সবুজ বিপ্লবের প্রথম প্রভাব লক্ষ্য করা যায়। স্বামীনাথন হচ্ছে ভারতের সবুজ বিপ্লবের জনক। আর নরম্যান বোরলগ, যেটা যিনি হচ্ছেন সমগ্র পৃথিবীর যে সবুজ বিপ্লবের জনক। কি বলছে, রেটুন প্রথা প্রয়োগ করা হয়, রেটুন প্রথা কোথায় প্রয়োগ করা হয়? এটা হচ্ছে ইক্ষু চাষে। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য নয় বলেছে? বিশ্বব্যাপী বিভিন্ন দ্রব্য ও পরিষেবা চাহিদা সৃষ্টি করে, শিল্পায়নের প্রসার ঘটায়, আন্তর্জাতিক সংহতির বাতাবরণ গড়ে তোলে, বিশ্বজুড়ে সুসম্পর্ক নির্মাণ করে, কর্মসংস্থানের সুযোগ হ্রাস করে। আন্তর্জাতিক যদি বাণিজ্য হয় তাহলে কর্মসংস্থানের সুযোগ বাড়ায়, হ্রাস করে না। তাহলে বৈশিষ্ট্য নয় বলেছে, এটা হচ্ছে ডি। তবে যে কোন বৃহৎ দেশের প্রতিটি অঞ্চলকে যুক্ত করলে যে ধরনের পরিবহনের মাধ্যমে সর্বাপেক্ষা উপযোগী, মানে প্রতিটি অঞ্চলকে, কোনো একটা বৃহৎ দেশের প্রতিটি অঞ্চলকে যুক্ত করতে হয়, তাহলে সড়ক পথটা সবচেয়ে বেশি উপযোগী হবে। কারণ পাহাড়ি অঞ্চল থাকবে, সেখানে রেলপথ বা আকাশপথের জন্য উপযুক্ত হয় না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা সড়ক পথটা উপযোগী করে তুলব যে কোনো জায়গায় যোগ করার জন্য। তাই বলছে নিচের কোন প্রকার পরিবহন ব্যবস্থা স্বল্প দূরত্বের পরিবহনে
বায়ু দূষণ কমাতে সর্বাপেক্ষা কার্যকর স্বল্প দূরত্বের জন্য বাস, ইলেকট্রিক ট্রেন, ইলেকট্রিক স্কুটার উপরে সবগুলি। স্বল্প দূরত্ব বললে আমরা ইলেকট্রিক স্কুটারটাই সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য বলে মনে করব। এটা সঠিক উত্তর হচ্ছে সি। আশা করি তোমাদের এই সেটটা ভালো লেগেছে। পরবর্তী নেক্সট যে ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। থ্যাংক ইউ।